কিন্তু পাবলিকলি আপনি মব জাস্টিস করবেন, এটা তো কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। এই কথাটি উনি বলেছেন। আর এই কথা বলার জন্য যদি ওনার উপদেষ্টা গিরে চলে যায়, এই ব্রিগেডিয়ার সাখাওয়াত যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, আমি ব্যক্তিগতভাবে আশাবাদী ছিলাম ইউনূস সরকারের সফলতা নিয়ে। আবার যখন আসিফ নজরুলের মতো মানুষ এখানে গেলেন, তখন আমি আশাবাদী হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে কি হলো জানি না, সবাই, সমস্ত যারা উপদেষ্টা আছেন, একমাত্র ফজল করিম ছাড়া, যোগাযোগ যিনি উপদেষ্টা আছেন তিনি ছাড়া কারোরই পারফরমেন্স কাঙ্ক্ষিত হয়নি। আর ব্রিগেডিয়ার সাখাওয়াত স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে প্রথম কয়েকদিন খুব চেষ্টা করলেন, তারপর তাকে সরিয়ে দেওয়া হলো। ফলে তিনি এখন গা বাঁচানোর জন্য, মান সম্মান বাঁচানোর জন্য তিনি শুধুমাত্র ছুটাছুটি করছেন। কাজের কাজ যে খুব বেশি হচ্ছে এটা বলা যাচ্ছে না। তার যে অধিক্ষেত্র, কর্মক্ষেত্র, বন্দর, তারপরে শেষে শিপিং সেক্টর, শিপিং মিনিস্ট্রি, এখানে আসলে ভালো কিছু করার সম্ভাবনা নির্ভর করে যদি পোর্ট কাস্টমস ভালো করতে পারে, আমদানি রপ্তানি ভালো হয়। যেখানে আমদানি নাই, রপ্তানি নাই, সেখানে তিনি কি করবেন? হি হ্যাজ নাথিং টু সে। তার এখানে করার কিছুই নাই। তো ফলে কি হচ্ছে, তিনি যেহেতু তার দাপ্তরিক কাজ খুব কম, তিনি ঘোরাফেরা করছেন, প্রচুর জায়গায় যাচ্ছেন, বিভিন্ন স্থল বন্দরে ঘোরাফেরা করছেন, মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন। আবার উপদেষ্টাদের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি এসে বিভিন্ন টকশোতে এসে কথাবার্তা বলছেন। তো এমনি এক টকশোতে এসে তিনি সম্প্রতি একটি বিস্ফোরণমূলক কথা বলেছেন, যেই কথার কারণে এখন সবাই বলছে তার উপদেষ্টাগিরি থাকে কিনা। কথাটা কি সেটা আমি পরে বলছি, তার আগে আমি দোয়া করি যে তার উপদেষ্টাগিরি যেন চলে যায় এবং তিনি বাঁচবেন। তার উপদেষ্টাগিরি যদি চলে যায়, তিনি রক্ষা পাবেন, তার পিঠের চামড়া রক্ষা পাবে এবং তিনি দুটো কারণে অমর এবং অক্ষয় হয়ে থাকবেন। প্রথম কারণটা হলো, যে কারণে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি গেছে, অর্থাৎ তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে চাকরি হারিয়েছেন মূলত দুটো কারণে। প্রথম কারণ হলো তিনি প্রশ্ন তুলেছিলেন যে এই যে জুলাই আগস্ট বিপ্লব, এই সময়টাতে অনেক মানুষ মারা গিয়েছে স্নাইপার রাইফেলের গুলিতে। এখন এই রাইফেল আসলো কোত্থেকে? তিনি খুব আশ্চর্য হয়েছেন যে এটা তো মিলিটারির কাছে নাই, সেনাবাহিনীর কাছে এই অস্ত্র নাই। তারপর এটি বাংলাদেশের অন্য কোনো বাহিনীর হাতেও নাই এবং এই অস্ত্র আমাদের দেশে চোরাই পথে যে এসেছে এরকম কোনো নজির নেই। তাহলে এত স্নাইপার রাইফেল এবং এত ক্যাজুয়ালিটি কোত্থেকে এলো? এবং এই স্নাইপার রাইফেল দিয়ে যাদেরকে গুলি করা হয়েছে, মানে পুলিশকে গুলি করা হয়েছে, তো এই ক্যাজুয়ালিটি কোত্থেকে আসলো? এই যে প্রশ্নটা তিনি ছুঁড়ে দিয়েছেন, এটি মানে অনেকের মাথা খারাপ করে দিয়েছে। ইট মিনস এই রাইফেলের সাথে যারা সম্পৃক্ত কারা তারা? তারা কি কোনো জঙ্গি সংগঠন? তারা কি বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা যারা এখানে অ্যাক্টিভিটিস ছিল? এই গেল এক। দুই নম্বর হলো তিনি আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে কথা বলেছেন, যে ঠিক আছে আপনি শেখ হাসিনাকে তিনি তির্যকভাবে বলেছেন, তিনি ওখানে বসে বসে বড় বড় কথা বলছেন, তারপর শেষে ওখানে বসে হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন, যদি সামর্থ্য থাকে তো বাংলাদেশে এসে রাজনীতি করেন। এই কথার মধ্যে কোনো ত্রুটি নেই, কিন্তু এই দুটো কথার জন্য তাকে সরিয়ে দিতে হয়েছে। আসলে দুটো কথাই তাকে ইতিহাসে অমর করে রাখবে। আর এখন যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটি হলো বাংলাদেশের দুজন লোক, সালমান এফ রহমান এবং আনিসুল হক, তাদেরকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে। সালমান রহমানের দাড়ি শেভ করে ফেলা হয়েছে। এখন বলা হচ্ছে যে সালমান পালানোর জন্য তিনি দাড়ি শেভ করেছেন। এ কথা কিয়ামত হইলেও সাধারণ বুদ্ধিমান মানুষকে বিশ্বাস করবে না। তাহলে চিন্তা করুন যে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, তার তখন মুখে দাড়ি ছিল না, এক। এবং তাকে যেভাবে লাইফ জ্যাকেট পরিয়ে এবং যেভাবে হাতে রশি বেঁধে, হ্যান্ডকাপ না পরিয়ে তাকে যেভাবে পাগল বেঁধে রাখে, ওইভাবে রশি বেঁধে তাকে যেভাবে বসিয়ে রাখা হয়েছে, এবং তার পাশে একইভাবে যেভাবে আনিসুল হককে, আইনমন্ত্রী আনিসুল হককে যেভাবে বসিয়ে রাখা হয়েছে এবং যে গল্প তৈরি করা হয়েছে,
এটিকে তিনি বলেছেন যে এটা একটা সাজানো নাটক, এবং পুলিশ এই ধরনের সাজানো নাটক কেন করে, কি কারণে করে, সেই ব্যাপারে তিনি একটা একেবারে সহজ সরল স্বীকারোক্তি দিয়েছেন। তো এই বক্তব্যটি নিয়ে তোলপাড় চলছে, ভীষণ রকম তোলপাড় চলছে, এবং এর ফলে কি হলো, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বা হয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতাকে, এই গ্রেপ্তারের মূলে যে অভিযোগগুলো রয়েছে, গ্রেপ্তারের স্থান এবং গ্রেপ্তারের সময় যে কাণ্ডগুলো ঘটানো হয়েছে, যেমন জাস্টিস মানিককে কলাপাতার উপর শুইয়ে রাখা হয়েছে, তারপরে তার অন্ডকোষ ফাটিয়ে দেওয়া হয়েছে, এবং তাকে সীমান্তে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এগুলো সামনে চলে আসছে। তারপরে ডাক্তার দীপুমণিকে যেভাবে জ্যাকেট পরানো হয়েছে, যেভাবে ডিম মারা হয়েছে, যেভাবে কিল ঘুষি চর থাপ্পড় দেওয়া হয়েছে কোর্টে, এরপরে যেভাবে এখন কারাগারগুলোতে, বিভিন্ন কারাগারে আওয়ামী লীগ নেতাদের হার্ট অ্যাটাক হচ্ছে, অনেকে মারা যাচ্ছেন, তারপর আরো অনেক কিছু ঘটছে, অনেক কিছু ঘটছে। তো এগুলোকে যদি নাটক হিসেবে আখ্যা করা হয় এবং এটি যদি একজন উপদেষ্টার মুখ থেকে বের হয়ে যায়, এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটি দলিল, এই সময়ের একটা দলিল। এবং এই সকল কথা বলার পরে যদি উনি টিকে যান, আমি মনে করবো এটা সরকারের যাকে বলা হয় ইতিবাচক একটা দিক। সরকার আত্মসমালোচনা করতে প্রস্তুত এবং এই ধরনের কথা হজম করতে প্রস্তুত, এবং যেহেতু তারা এই কথাগুলো হজম করতে প্রস্তুত, কাজেই এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয়, যে কেন এই ধরনের ঘটনা ঘটানো হলো, মূল ব্যাপার হলো কি, সম্মান মর্যাদা আল্লাহর দেয়া, যে মানুষ অন্যায় করে শাস্তি সে পেয়ে যায়, কিন্তু কাউকে আরো ছোট করার জন্য, এই যে আমাদের দেশে শেখ হাসিনার জমানাতে যে ঘটনা ঘটানো হলো, আপনি ধরুন ওই যে একজন লোককে, সেই করোনা শাহেদ নামে যাকে অভিহিত করা হলো, তাকে ধরা হলো, এই র্যাবের লোকজন তাকে হেলিকপ্টার করে নিয়ে গেল দুর্গম অঞ্চলে, তারপর তাকে একটা স্যান্ডেল পরানো হলো, একটা বোরকা পরানো হলো, তার কোমরে একটা পিস্তল তাকে গুজে দেওয়া হলো, এরপর তাকে একটা নৌকার সামনে গিয়ে তাকে একটা ছবি তোলা হলো, এবং সে অবৈধ অস্ত্র পিস্তল কোমরে বেঁধে বোরকা পরে সে নৌকা করে পালাচ্ছিল। মানে এই সকল ঘটনা যারা ঘটিয়েছে, যদি এই সকল লোকদের সবাইকে শাস্তির আওতায় আনা যেত এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যেত প্রত্যেকটা লোককে, তাহলে বাংলাদেশে দ্বিতীয়বার এই ঘটনা ঘটতো না। আবার ওই যে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার হলো, সেই 7 মার্ডারের সাথে যারা জড়িত তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হতো, তাহলে এরকম ঘটনা ঘটতো না। এখনো পর্যন্ত আমরা ইলিয়াস আলীর যে হত্যাকাণ্ড বা গুম, এই বিষয় নিয়ে আমরা দায়ী ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনতে পারছি না, এটি হলো বাস্তবতা। তো সেখানে সালমান এফ রহমান বা আনিসুল হক সাহেবের মতো মানুষদেরকে এইভাবে ধরে, যাদের বাংলাদেশে শত বছরের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সঙ্গে সঙ্গে তাদের অপকর্ম আছে, তো সেই অপকর্ম আপনি যদি বলতে চান, তাহলে তাদেরকে ধরে এনে গণপিটুনি দিয়ে মেরে ফেলেন, ক্রস ফায়ারে দিয়ে দেন, কিন্তু পাবলিকলি আপনি মব জাস্টিস করবেন, এটা তো কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। এই কথাটি উনি বলেছেন, আর এই কথা বলার জন্য যদি ওনার উপদেষ্টাগিরি চলে যায়, আমি খুশি হব এবং তাকে স্বাগত জানাবো যে এই উপদেষ্টা মণ্ডলীতে আপনার থাকার দরকার নেই।